আমার আব্বা হচ্ছে সাইড কন্ট্রাক্টর, এইটার ভাটার যে কাঁচামাল পুরাই কাঁচামাল বানাই না, ওইটা সর্দারি করতো। আচ্ছা। তো 2-3টা ভাটা একসাথে কাজ করতো, প্রচুর টাকা ইনকাম করতো, কিন্তু মানে একটু অন্য নিশা ছিল, মানে জুয়া খেলতো আর কি। মাঝে মধ্যে দেখা যেত হাতে অনেক টাকা হয়ে গেছে, পরে কোনি নাই, কেউ একজন টান দিয়ে দিছে যে আই যায়, জানে যে জাহাঙ্গীর একটু বোকা শুকা, টান দিলে আজকে লাখ টাকা পাওয়া যাবো, টান দিয়ে নিয়ে যাইতো, হুট করে 1-1.5 লাখ টাকা রাত্রের বেলা দিয়ে এসে পড়তো। এগুলো আপনি নিজের চোখে দেখেছেন? কত এমনও বাড়ি ছিল যে একটা বাড়ি আমার আব্বা বানাইছে সেই 1998-97, যে ফকির মানুষ যদি ভিক্ষা নিতে আসতো বলতো উনি কি আমেরিকা থাকে বা আমি ইটালি থাকে, এত সুন্দর ঘর বানাইছিল। আবার দেখা গেল যে উনি বড় ধরনের একটা লস খাইয়ে ফেলছে, মানে ওই যে জোয়া টোয়া খেললা, এটার তো মানুষকে টাকা ফেরত দিতে হবে, এই বাড়ি আবার বিক্রি করে ফেললো। আবার দেখা গেল আমরা ছোট্ট একটা কোনো একটা থাকতেছি, এরকম আম্মা বাপের বাড়ি চলে গেল 6 মাসের জন্য, আমি আমার আব্বার সাথে ছোট ঘরে, মানে লাইফটা আজকে উপরে কালকে নিচে এরকম ভাবে কাটছে আর কি। যাক, তারপরে আমি যখন মেট্রিক পরীক্ষা দিব তখনও আমার আব্বা হুট করে আম্মার সাথে রাগ করে কই যেন চলে গেল। আম্মা খুব কষ্ট করে আমাদেরকে মানে পরীক্ষা দেওয়াইতেছে, এইভাবেই আর কি। তো মেট্রিক পাস করলাম, করার পরে একটা গুঞ্জন, হ্যাঁ, আমাদের ঘরের পাশেই 3টা রুম ভাড়া দেওয়া ছিল, আমার কাকারা দিছিল। একটা ডাক্তার ছিল, একটা ওই টেলিফোনে যে কথা বলতো কি যেন বলে বার্তার দোকান, আরেকটা খলিফার দোকান ছিল। তো ওই যে ডাক্তারটা উনি হচ্ছে মানে খুব ভদ্রসদ্র, শ্যামলা, সুন্দর চেহারা, উনি আমাকে খুব আদর করতো, খুব, মানে উনি খুব ভালো। যেমন আপনি ধরেন, আপনি যেরকম দেখতে সুন্দর ভালো, আপনারা আমার এজের যেমন তফাৎ, এই টাইপেরই। উনি আমার খুব আদর করতো। উনি বিবাহিত ছিল, 2টা সন্তান ছিল। এখন সবাই ভাবতো যে ওনার সাথে আমার প্রেম, আসলে ওনার সাথে আমার ওইরকম কোনো কিছুই না। আপনি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন এই সময়ের গল্প? হ্যাঁ হ্যাঁ, যখন পরীক্ষা উনি বিয়ে করে 2 বাচ্চা হয়েছে, তারপরেও আপনাকে নিয়ে সন্দেহ করতো? হ্যাঁ হ্যাঁ। ওনার ওয়াইফ কোথায় থাকতো? ওনার ওয়াইফ বাড়িতে, ওনার আমাদের চাইতে একটু সামনেই ওনাদের বাড়ি, একটু দূরে। আর যে দোকানটা, সে দোকানটা কি আপনাদের বিল্ডিং? দোকানটা একেবারে আমাদের ঘরের একদম জাস্ট আমাদের বারান্দার উপরে এই ঘর তোলা আর কি। তো উনি আপনার সঙ্গে আদরের সম্পর্ক বলতে কি প্রয়োজন, মানে কেন এই সম্পর্ক? মানে সারাক্ষণ আমাদের ঘরেই তো, এই যে আমাদের দরজাটা এটা, ওনার দরজাটা এটা, মাঝখানে শুধু এতটুকু তফাৎ। তো যখন দেখতেছে আমি খুব ব্রিলিয়ান্ট ছাত্রী, খুব ভালো, সবাই মানে একটু ইয়ে করে, উনি বলতো তুই ডাক্তারি শিখ আমার কাছ থেকে, নাপা খায়, জ্বর আসলে এটা খাওয়াই ওইটা খাওয়াই, এরকম ভাবে। ডাক্তারের দোকান বলতে ওনার নিজের ডিসপেন্সারি বা এরকম কোনো কিছু? হাতুড়ি ডাক্তার আছে না, গ্রাম্য ডাক্তার, ওকে ফাইন, গট ইট, এটা আর কি। তো মানুষ এটা কিছুটা সন্দেহ করতো, আমিও মানে উঠতি বয়সের। তখন আমার ভাইকে সবাই বলল যে ডাক্তার মানে তোমাদের বাড়ির সামনে এখানে দোকান রাখা তো ঠিক না, দিয়ে দো, বাদ দিয়ে দো। তখন আমার কাকারারে বইলে আব্বা দোকানগুলো ছাড়তে বইলা দিছে, ডাক্তারকে সরাই দিছে, ওই বাকিগুলো দোকানও ছাইরা দিছে যাতে কোনো সমস্যা না হয়। উনি চলে গেল, আমি এখান দিয়ে মেট্রিক পাস, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দিছি, রেজাল্ট চলে আসছে। পরবর্তীতে ভার্সিটিতে আমার খুব ইচ্ছে ছিল যে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেবো, যেহেতু আমার আব্বার নাম জাহাঙ্গীর, খুব ইচ্ছে ছিল। আর সবাই বলতো আমি খুব মেধাবী, আমি চান্স পাবো, এটা আমার ফ্রেন্ডরা বলতো। তো ওই সময় একটা ঘটনা, হুট করে আমি ভৈরব বাজার থেকে আসলাম, আসার পরে আমার এক ফ্রেন্ড বলতে পাশাপাশি একই বাড়ি, ওই বাড়ি এই বাড়ি, আমরা এক ক্লাসে পড়ি, ছোটোবেলার যে সাথী থাকে ওইরকম আর কি। ও আয়সা বলতেছে কিরে তুই কি এরকম কারোর সাথে কিছু করছিস? আমি কি করছিস মানে কি? এরকম ডাক্তারের হাতে, ডাক্তারে মনে হয় মেমোরি কার্ড দিয়ে ভৈরব পাঠাইছিল, তো ওনার মেমোরিতে দেখা গেছে যে এরকম একটা ভিডিও আসছে, ওইখানে তুই কোনো ছেলের সাথে কিছু একটা করতেছিস। এরকম ডাক্তার, ওই ডাক্তার। ওকে। প্রথম কথা হচ্ছে তার সাথে আমার একটা প্রেমের গুঞ্জন ছিল, আবার উনার এখানে এই মেমোরি ব্যাপারটা কিন্তু খুব ক্লোজ। তারপর আমি অবাক যে কিরে, আসলেই তখন আমার ওইরকম কিছুই না, আমি যখন জানি আমার কিছু না তখন তো আমি অবাক হব। আমি অবাক হলাম, হওয়ার পরে আমি কি তাড়াতাড়ি গেলাম ওই ডাক্তারের কাছে। আমি আপনার কাছে বলে কি আছে দেখান তো। হ্যাঁ, উনি খুব খুশি মনে দেখাইতেছে যে দেখা যাচ্ছে যে আমার মতো চেহারা, সেম আমার মতো চেহারা, কিন্তু আমি হাসলে সুন্দর লাগে না। কত বছর আগের গল্প এটা? এটা 2011। 13 বছর, 14 বছর আগের গল্প। জি জি। তো 14 বছর আগের ইন্টারনেট বা মেমোরি কার্ড সিস্টেমের জায়গাটা কেমন ছিল এটা কিন্তু আপনাদের একটু রিয়েলাইজ করতে হবে। এখন যেরকম কোনো একটা কিছু ভাইরাল হলে এটার যেরকম ফ্যাক্ট চেকিং একটা ব্যবস্থা থাকে, 11, 12, 13, 14 বছর আগে কিন্তু ওরকম ফ্যাক্ট চেকিং কোনো ব্যবস্থা ছিল না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। জি।
তারপর ওনাকে জিজ্ঞেস করলাম, উনি ভাই করে দিল, এই যে দেখ। হ্যাঁ, আমি দেখতেছি চেহারা আমার মতো, কিন্তু আমি হাসলে সুন্দর লাগে না। ওইখানে মেয়েটা হাসতেছে, খুব সুন্দর লাগতেছে। এমনকি ওর কানে একটা রিং টাইপের পরানো ছিল আর গলায় একটা নেকলেস টাইপের, চেন টাইপের আর কি। কিন্তু আমার লাইফে কখনো, হ্যাঁ, এখন আমি মাঝে মধ্যে একটা সুন্দর দুল পরি, লিপস্টিক দিই, তখন একেবারেই না। আমি তো অবাক যে এরকম জুয়েলারি তো আমি কখনো পরি নাই। হ্যাঁ, এটা তো আমি তো বুঝতেছি, আমি অবাক হয়ে গেলাম। মানে ওইখানে এমন কোনো সিনও না যে হয়ে গেছে বা এরকম কিছু না। জাস্ট মনে হচ্ছে মেয়েটা, এই যে আমার সামনে ক্যামেরাটা দাঁড় করানো, আমি ক্যামেরায় দাঁড়ানো, আমার শরীরে কোনো কাপড় নেই, আমি এরকমভাবে আমার শরীরের উপরে হাত দিচ্ছি। ওকে, পেছন থেকে একটা ছেলে এসে জাস্ট আমাকে এভাবে ধরছে। ওই ছেলেটা কি ডাক্তার? না, ওই ছেলের কোনো মুখ নাই, কিছু নাই, জাস্ট মনে হচ্ছে একটা ছেলে পেছন থেকে আসতেছে। হ্যাঁ, তো 1 মিনিট 18 সেকেন্ড, এরপর আর কিছু নাই, এতটুকুই। কিন্তু আমি তো জানতেছি এরকম তো কখনোই কিছু না, মনে হচ্ছে একটা বাথরুম টাইপের ছোট্ট একটা রুম, এরকম কিছু একটা। তো ওই দিন মানে এত কাঁদছি যে বলার বাইরে, যে কি হয়েছে, এটা কি। আসলেই তো আমি এমন কিছু করি নাই। ধরেন আমি আপনার সাথে কিছু করলাম, আমি তো জানবো যে ওই রুমটা কেমন ছিল বা ওই দিন রাত বা দিন কি ছিল। আসলে তো এমন কিছুই হয় নাই, এটা কিভাবে সম্ভব? কিন্তু আমি দেখতেছি চেহারাটা আসলেই আমার মতো। হ্যাঁ, তারপরে আমি আসলাম, আইসা কান্নাকাটি করতেছি। আমার যে বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, উনি আবার ওনার বাড়ির সামনে দিয়ে আসতেছি কান্না করে, উনি পেছন আসছে, কী হয়েছে তুই এমনি কান্দাছিস কেন? আমি আন্টি এমন হয়েছে। আমি তো আসলে এরকম, তুমি তো জানো, তুমি সব জানো, এরকম তো কখনোই না। আম্মা আসছে, আম্মারে বললাম, মানে আমি কান্নার জন্য বলতে পারতেছি না। পরে আমার আম্মা কি করছে, আমার আম্মা বুঝে নাই তৎক্ষণাৎ কি করবে, আমার আব্বারে বলছে। বলার পরে আমার আব্বা তো দা বুটি নিয়ে গেছে, ডাক্তারের মায়েরা ফেলবো। তখন পুরো এলাকা হাসতেছিল কেন? ডাক্তার হাসতেছিল বলতে উনি বুঝাইতেছে, এই যে দেখ, এখন তো তুই হয়ে গেছিস। মানে ডাক্তার আপনাকে কষ্ট করতে চাইবে কেন? যে ডাক্তার এত আপনার সঙ্গে ভালো সম্পর্ক, সে আপনার না, আমি এখনো বলতেছি, যেহেতু এটা ভিডিও সবাই দেখবে, ডাক্তার কখনোই খারাপ লোক না, উনি খুবই ভালো, ভদ্র, হ্যাঁ, ইনোসেন্ট খুব। কিন্তু উনি চাচ্ছে কি, উনি বুঝাইতেছে যে যেহেতু ভিডিওটা হয়েছে তার মানে আমি এমন কিছু করছি আর আমি হয়ে গেছি, আমি ভালো না। উনি বুঝাইতেছে যে তোরে তো আর কেউ বিয়ে করবো না, আচ্ছা ঠিক আছে আমি তোরে বিয়ে করবো। মানে এটা কি, আপনার সঙ্গে যদি সম্পর্ক না থাকে, এখানে কয়েকটা বিষয় আছে, বিষয়গুলো যুক্তিতে আসতে হবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, আপনার সঙ্গে যদি এরকম সম্পর্ক না থাকে, হুট করে তো উনি আপনাকে এরকম একটা ভিডিও দেখায় ব্ল্যাকমেইল করতে পারে না, যুক্তিতে আসতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই ভিডিওটা, খবরটা ডাক্তার আপনাকে দেখায়নি, খবরটা দিয়েছে অন্য আরেকজন, হ্যাঁ, ওই মেয়ে, তাই না? ওই মেয়েটা জানলো কিভাবে? ওই মেয়েটা প্রথমে এসে আমাকে বলছে যে মেমোরিটা আমি দিছিলাম ভৈরবে। মেমোরিটা ওই মেয়ে দিছিল। হ্যাঁ, ওই মেয়েটা ভৈরবে কিভাবে? মানে ওই যে ডাক্তার যে গাড়ি দিয়ে প্রতিনিয়ত আসা যাওয়া করে, ওষুধ মেডিসিন আনে, ওই ড্রাইভারের কাছে নাকি দিছে। ড্রাইভারের কাছে কেন দিবে ওনার মেমোরিটা? মানে দিছে মূলত ডাক্তার। কেন দিবে? মানে আমি আমার মেমোরি কার্ডটা আমার ড্রাইভারের কাছে কেন দিব? মানে যুক্তিতে আসি আর কি বিষয়টা। আমার তো ব্যক্তিগত একটা জিনিস মেমোরি কার্ড, আমি তো এটা আমার ড্রাইভারের কাছে দিতে পারি না, দেওয়ার কথা না। কিন্তু তাদের কথা ভাষ্যমতে এটা। ওই মেয়েটা জানলো কিভাবে? ওই মেয়েটার সাথে ডাক্তারের কি সম্পর্ক? আর এই মেয়েটার সাথে আপনার কি সম্পর্ক? যে মেয়েটা আপনাকে তথ্যটা দিয়েছে। ওই মেয়েটা আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়াশোনা করছি। ওকে, চাচাতো বোন, জ্যাঠাতো বোন। ওকে, তো এই মেয়েটার কাছে ডাক্তারের ঘরের সামনেই ওই মেয়ের ঘর। ডাক্তার যেখানে আবার নতুন ঘর নিছে, ওর সামনের বিল্ডিংটাই ওদের বিল্ডিং। তো ওই মেয়েটা জানলো কিভাবে এরকম একটা ব্যক্তিগত ভিডিওর কথা? হয়তোবা ডাক্তার জানাইছে, কি গো ইমন দেখলাম তোর বান্ধবীরে কই গিয়া, এরকমও হইতে পারে আমার যেটা ধারণা। আপনি ওকে জিজ্ঞেস করবেন না, এত বড় একটা তথ্য এত বড় তুমি জানলে কিভাবে? হ্যাঁ, ও তো এটাই বলছে। ও আমারে প্রথম বলছে যে ও মোবাইলটা পাঠাইছে, যে কিন্তু আমি যখন আমার বাইরে বললাম, আমার ভাই বলতেছে যে একটা অবিবাহিত মেয়ে। হ্যাঁ, আপনি ভাইয়ের প্রসঙ্গে পরে আসেন, আপনার বাবা দা নিয়ে মারতে গেছে, ওই জায়গাটা থেকে আমি যাব। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, গল্পের কিছু গাঁথনি থাকে। হ্যাঁ, গল্পের গাঁথনির জায়গাতে আপনি যদি উপযুক্ত উত্তর দিতে না পারেন, আপনি যে কারণে এসেছেন, আপনি সেই জায়গাতে সমালোচিত হবেন। এবং সেটা কিন্তু আপনি জেনে শুনে, আমার কাজ প্রশ্ন করা, এবং সেই প্রশ্নের কোয়ারিটা জনগণের জায়গা থেকে যেভাবে আসবে সেভাবেই করা। কারণ আপনি বলতে চাচ্ছেন যে এইসব ঘটনার মধ্যে আপনি জড়িত ছিলেন না, তাই তো? পুরো ঘটনাটা আপনি যেভাবে বলছেন সেটাই সত্য। এখন কথা হলো যে যুক্তি থাকতে হবে তো। এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, চাচাতো ভাই বোন যদি এসে আমাকে বলে যে তোর এরকম একটা জিনিস দেখলাম, তাহলে প্রথম কোয়ারি হবে যে তুই কই দেখছিস, কার কাছ থেকে পেলি? আপনি করছিলেন এই প্রশ্নটা? হ্যাঁ, বলছি। সে কি বলছে? সে বলছে যে আমি পাঠাইছিলাম, তো এখন মেমোরিটা ডাক্তারের কাছে আছে।
আমি পাঠাইছিলাম বলতে ও নাকি মেমোরি দিছে গান টান উঠায় দেওয়ার জন্য আর কি। কে? আগে তো মেমোরি পাঠাইতো মানুষ গান বইরা দেওয়ার জন্য, ছবি বইরা দেওয়ার জন্য। কে? ডাক্তার? না না, আমার ওই যে বান্ধবী। হ্যাঁ হ্যাঁ, বান্ধবী মেমোরি দিয়েছে গান ভরে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, তারপরে তো দেখেছে কি ওইখানে এটা ঢুকে গেছে এরকম ভাবে বোঝাইলো এইখানে আর কি। ডাক্তার একটা ভিডিওটা দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কে দিয়েছে সেই ভিডিও? মানে ওই যে দোকান থেকে ভিডিও দিয়ে দিয়েছে। দোকানে গিয়ে আপনারা জিজ্ঞেস করবেন না যে তুমি ভিডিওটা আরেকজনকে দিলা কেন? এটা মানে একদম মানে অযৌক্তিক বিষয় হয়ে যায় না? যাই হোক, আপনাকে বলছে, তারপরে আপনি ডাক্তারের কাছে দৌড়ে গেলেন কেন? হ্যাঁ হ্যাঁ, যেহেতু মেমোরিটা ডাক্তারের কাছে আছে, সে বলছে মেমোরিটা ডাক্তারের কাছে, তাই ডাক্তারের কাছে আমি গেলাম। বুঝতেছি না আপনি, সরি, আমাকে প্রশ্নটা করতেই হচ্ছে সুমা। মেমোরি কার্ডটা কার? মেমোরি কার্ডটা মূলত ডাক্তারের। মেমোরি কার্ডটা ডাক্তারের। আপনার কাজিন জানলো কিভাবে যে এই ভিডিওটা এখানে আছে? সে বলতেছে ডাক্তার ওরে ডাইকে না দেখাইছে যে দেখ এরকম এরকম। ডাক্তার তাকে ডেকে এসে দেখাইছে এই ভিডিওটা? জি জি, পরেও আমার কাছে আসছে। আচ্ছা, তো ডাক্তার যদি এই ভিডিওটা তাকে দেখায়, ডাক্তার কেন দেখাইছে? ডাক্তার দেখাইছে এই যে আমি কলঙ্কিত হব, সবাই জানবে। তো আপনি প্রথমে বললেন যে ডাক্তার তো আপনার সাথে খুবই ভালো সম্পর্ক, ডাক্তার আপনাকে আদর যত্ন করে, স্নেহের চোখে দেখে, তো চোখটা তো এরকম না, তাহলে এখন কেন এরকম করতেছে? এখন এরকম করতেছে মানে আমি তো ডাক্তারকে দুষতেছি না, যে উনি যেহেতু ভালো আমি ওনাকে খারাপ কেন বলবো? হ্যাঁ, তো এটা তো ভালো কাজ। কিন্তু উনি এমনও হয়েছে যে উনি আমাকে মেট্রিক পরীক্ষার আগে বা পরে হ্যাঁ, উনি আমাকে ওনার বোনের কাছে পাঠাইছিল। হ্যাঁ, ওনার বোন আসছিল আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। তো আপনাকে তো আপনি এটা বলেন না কেন শুরুতে? বিয়ে পর্যন্ত চলে গেছে, উনি বিবাহিত মানুষ, আপনাকে বিয়ে করতে চাচ্ছে, তাহলে লোকজন আশেপাশে মানে আমার আব্বা গরিব, আমরা গরিব। হ্যাঁ, উনি দুইটা বউ পালতে চাইতেছে, ওনার বউ টাউন থেকে আসছে, ওনাকে তেমন একটা মূল্যায়ন করতেছে না, উনি এটা বুঝায়া উনি আমাকে বিয়ের প্রস্তাব দিছিল। মানে আমার ওই ডাক্তারের বোন। পরে আমি হাসতে হাসতে চলে আসছি। মানে গল্পটা এরকম যে ডাক্তার আপনাকে পছন্দ করতো, যেটা আপনি প্রথম পর্যায়ে গোপন করে গেছেন বা বলেন না? না না, ওইরকম পছন্দ না, হয়তো বা উনি চাইছে যে গরিবের মেয়েটা ভালো, দেখি যদি প্রস্তাব দিয়ে দেখি যদি বিয়ে করা যায়, এরকম হয়তো বা। ঠিক আছে, হ্যাঁ, গল্পের গাঁথনিটা এরকম, যেটা আমাকে অনেক করে বের করতে হয়েছে। ওকে ফাইন, তারপরে কি হলো? আপনার বাবা এটা জানার পরে দা নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, পরে সবাই মিললে মানে ডাক্তারকে বাঁচাইছে যাতে কোনো কিছু না হয়, কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের বিপক্ষে। হ্যাঁ, দেখা গেছে যে এলাকার মানুষই ওই ভিডিওটা ওপেন করে লোককে দেখাইতেছে, এই যে দেখো জাহাঙ্গীরের মেয়ে কি করছে। এখন আমার কথা হচ্ছে, আমি তো তাদের এলাকার মেয়ে, আমি একটা কিছু খারাপ করলেও তো তারা এইভাবে দেখাইতে পারে না, কিন্তু তারাই মানে আমাকে উল্টা আরো খারাপ বানাইতেছে বা আমার বিপক্ষে যাচ্ছে, এরকম আর কি। তারপর এটা নিয়ে মানে আমার পক্ষে যে একটা দরবার বসবে, এলাকায় একটা সালিশ বসার কথা না, ওইরকম কেউ তেমন আগাইতেছে না। যাও একজন আসছে, একজন জ্যাঠা এসে আমার জিজ্ঞাসা, ভালো করে কর, সত্যি করে কর, তুই কিছু করছিস কিনা। মানে আমি তখন এরকম ডিপ্রেশনে পড়ে গেছি, আমার আর মানে নিজের এক্সপ্লেন করতে ইচ্ছা হইতেছে না। আমি বলতেছি যে আমি এরকম কিছু করি নাই, আমার আর প্রশ্ন করেন না। একবারই বলছি আমি না তো না, বারবার জিজ্ঞেস করলে আমার এক কথা, আর কোনো কিছু বের হবে না। পরে উনি চলে গেল, উনি আমার আম্মারে বললো কি, এখন একটাই কথা যে তোমার মেয়ে তো বলতেছে এরকম কিছু করে নাই, আর ডাক্তারও আমরা কি কইতে পারি, এখন এক কাজ করা যায়, যদি দরবার করতে চাও তাহলে ডাক্তারের কাছে বিয়ে দিয়ে দিতে হইব। এখন তুমি কি বিয়ে দিতে চাও? তোমার আম্মা কইল না, আমার মেয়ে আমি কোনোদিনই ওনার কাছে বিয়ে দিব না। তাইলে আর দরবার করো না, তাইলে চুপ থাকো। এরকমভাবে গ্রামের মানুষ, সরল সোজা মানুষ বুঝে নিত, এইভাবে ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিল। আর অন্যান্য মানুষ সবাই ভাববা নিল যেহেতু ডাক্তারের সাথে আমার প্রেমের গুঞ্জন, অতএব ওনার সাথে আমি কিছু একটা করছি আর এটা লিক হয়ে গেছে। ব্যাপারটা গ্রামের মানুষেরও দোষ নাই, তারা সহজভাবে ইজিলি এটা মাইনে নিছে। তো আমার কাছে কেউ কখনো আসে নাই যে আসলে তুমি এটা করছো, আর আমি কাউকে বলবো যে আসলে আমি এমন করি নাই। সবাই দেখতাম যে আমাকে মানে ঘৃণা করতে লাগলো। আপনি তখন ইন্টারমিডিয়েট পাস করে ফেলছি। কিসে পড়েন তখন আপনি? ইন্টারমিডিয়েট পাশের পরে মাস একটা গ্যাপ থাকে না, পরীক্ষা দিয়ে গ্যাপ, মানে রেজাল্ট বের হয় নাই, তখন আমি আর পরীক্ষাটা দেই নাই, ভার্সিটি পরীক্ষা দেই নাই, রাগ করে যে আমি আর পড়াশোনা করে কি হবে, বা এমন একটা ভেতরে আসছে আর কি যে আমার লাইফটাই তো শেষ, আর পড়াশোনা করি নাই। পরে সবাই যখন এমনি এমনি বলবে বা আমার মন খারাপ হবে, তখন সবাই বললো যে আচ্ছা তো কয়েকদিন নানি বাড়িতে থাকো। তখন আমি প্রায় মনে হয় 9 মাস বা 1 বছর নানু বাড়িতে ছিলাম, পাশের গ্রামে, খুব দূরে না, যাতে করে মানুষের সামনে বেরোতে না হয়। হ্যাঁ, খারাপ লাগে না, মানুষ সেটা বলবে, কিন্তু ওই যে একটা দরবার হলো না, আমি নিজেকে প্রুভ করতে পারলাম না, সবাই ভেবে নিল এটা সত্যই। আমি হাতে গোনা কয়েকজন মানুষ পেলাম যারা আমার সাপোর্ট করছে, যারা আমাকে রাস্তায় দেখা হইলে, কিরে এরকম তো তুই না, এটা তো হওয়ার কথা। হাসাহাসি করতো লোকজন দেখলে আপনাকে, দূর থেকে মনে হচ্ছে হাসাহাসি করতো? আরে কত হাসাহাসি করতো, মানে রাস্তা দিয়ে বের হইতাম মানুষ এভাবে তাকায় থাকতো,
মানে ওনার তাকানোটা দেখলে মনে হতো যে আমি মানে সবার মোবাইলে হচ্ছে হলো এগুলো ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এর মধ্যে একজন ফ্রেন্ড ছিল নাম তমা, ও আমাকে বলতেছে সুমা আমি তো কোনোভাবে বিশ্বাস করতে পারতেছি না যে ভিডিওটা নকল, তুমি যেভাবে বলতেছো আমি অনেকবার জুম করে দেখছি জানো। তো আমার এখানে একটা তিল ছিল অনেক বড়, এখন রিমুভ করে ফেলছি। আমি তুমি আরেকটু জুম করে দেখো তো এখানে একটা তিল আছে কিনা। তো ও বলতেছে আচ্ছা ওইটা তো খেয়াল করি নাই, আচ্ছা দেখ মনে। আমি বলি আচ্ছা দেখার সময় তো পরে পাও কি না পাও, তুমি এক কাজ করো। তখন ওর সাথে যখন কথা বলতেছি পেছনে একটা স্টুডিও, আমি বলতেছি তুমি আমার এত কাছের, হ্যাঁ আমি একটা অন্যায় করলেও তো তোমার কাছে গোপনে বলতে পারি যে হ্যাঁ ওর সাথে অনেক কিছু হয়েছে। ফ্রেন্ডের সাথে বলা তো খুব মানে কষ্ট কিছু না। তো তুমি আমাকে অবিশ্বাস করতেছো জানো, খুব কষ্ট লাগতেছে, চলো আমি স্টুডিওতে যাই, হ্যাঁ আমি তোমাকে একটা জিনিস দেখাইতে চাই। তখন স্টুডিওতে তো আলাদা রুম থাকে যেখানে মানুষ কাপড় চোপড় চেঞ্জ করে, ওইখানে গিয়ে আমি উপর করলাম। মানে ওই ফ্রেন্ডের, আপনার ফ্রেন্ডকে বোঝানোর যেহেতু মেয়ে ফ্রেন্ড, আমি তখন মানে হয়তো একটু খারাপ লাগছে যে আমার এত কাছের ফ্রেন্ডকেও আমার শরীরটা দেখাইতে হইতেছে, মানে বোঝানোর জন্য যে না দেখো মিল নাই, তফাৎটা তুমি দেখো। ওকে, তখন আমি ওরে বললাম তুমি এখন বলো তোমার বিশ্বাস হয়েছে কি না। তখন আমার ফ্রেন্ড বলছে কি বলো, আকাশ আর পাতাল, আকাশ পাতাল ব্যবধান, ওইটা কি আর এটা কি, আমি কি দেখলাম। আর তোমারে জানো তোমার আমাদের এলাকার সবাই বলতেছে, সবাই কইতো সুমা কত ভালো মেয়ে, সুমা কত ভালো মেয়ে, আর আজকে দিয়ে একেবারে লিক। এটা সম্ভবত একটা ছবির কথা মনে পড়ে গেল রিসেন্টলি আমার, ইউটিউবার সম্ভবত ছবিটার নাম, এটা চরকিতে আছে, আপনারা দেখে নিন। শেষ পর্যন্ত এই ভিডিওটা যে তার না এটা প্রমাণ করার জন্য সে পরনের কাপড় খুলে দেখায়। এখানে অভিনয় করেছিল বিখ্যাত একজন সিঙ্গার, কে রাইট নাও নাম মনে করতে, এটা আদনান আল রাজীবের ছবি সম্ভবত, ইউটিউবার, যদি সুযোগ হয় আপনারা দেখে নিন। হ্যাঁ, এখানে আফ্রিদি অভিনয় করেছে, আরও ওই যে রিসেন্টলি খুব ভালো করছে গানে, আমার নাম মনে রাখতে খুব সমস্যা হয়, খালিদ হাসান মিলুর ছেলে, না 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 জেফান না, খালিদ হাসান, প্রীতম অভিনয় করেছে আমি যদি ভুল না করে থাকি। সো এই যে এই ইউটিউবার ছবিটা আপনারা দেখিয়ে নিন, লাস্টের সিনে গিয়ে উনি যে এটা না এটা প্রমাণ করার জন্য নিচের শরীরের কাপড় খুলে দেখায় দেয় লাইভে যে দেখ এটা আমি না। হ্যাঁ, সো এই যে বিষয়টা দেখেন কত মিল, মানুষের জীবন আর ছবি কত মিল। হ্যাঁ, ওকে, তারপর তখন মানে আমার বান্ধবী মানে ওই যে আগে ভালোবাসতো ওইটা আবার ফেরত আসলো, যে এখন আমার বিশ্বাস হয়েছে। আমি এতদিন শুধু ভাবতাম সুমা কি করে এটা করলো, মানে ও আমাকে সবসময় বলতো হ্যাঁ যে প্রেম করো না তুমি, এত সরল সোজা, এত বোকা। হ্যাঁ, আজকে এত বড় একটা ঘটনা, মানে ব্যাপারটা অদ্ভুত লাগতো। তো আজকে আমি বিশ্বাস করলাম। ও তারপর থেকে যেন ওর সাথে মনের মিলটা আরও বাড়লো। হ্যাঁ, ও ফাইনালি বিশ্বাস করলো। কিন্তু ভেতরে ভেতরে একটা কষ্ট রয়ে গেল যে আমি না একটা ফ্রেন্ডকে দেখাইছি, আমি পুরো এলাকার মানুষকে কি দেখাইতে পারছি, ভেরি ইম্পর্টেন্ট। ভেতরে রয়ে গেল কথাটা। আমার খুব ইচ্ছে হইতো একটা দরবার বসতো, আমি ওইখানে আগুন থাকতো, আমি আগুনে দাঁড়াইতাম, বলতাম এই যে আমার সতীত্ব তোমরা প্রমাণ করো বা কিছু করো, কিন্তু আমার পাশে কেউ দাঁড়ায় নাই। এরকম হয়েছে। হওয়ার পরে আমি এই যে নানু বাড়িতে আসা যাওয়া করতাম, থাকতাম, এর মাঝখানে আবার ডেস্টিনি, হ্যাঁ D2K যেটা, একজনে আয়সা অফার করলো যে দেখো তোমার লাইফটা তো এরকম হয়ে গেছে, বাসায় বসে থাকো, চলো এটা করো। লেখাপড়া তখন একদম অফ করে দিয়েছেন? হ্যাঁ, এই ঘটনার পরে লেখাপড়া অফ হয়ে গেল? অফ হয়ে গেল। হ্যাঁ, আমি আর করি নাই, ইচ্ছা করি নাই। পরে D2K-তে জয়েন করলাম, করার পরে D2K-তে জয়েন করলে কিন্তু এখানে যেতে হয়। D2K-টা কি? ডেস্টিনি 2000 লিমিটেড, যেটা MLM কোম্পানি, ওকে, এখানে ওখানে যাইতে হয়। তো কাজের প্রয়োজনে অনেক দিন পর নিজের এলাকায় ঢুকলাম। এলাকায় তো আসি না, খারাপ লাগে। নানুর বাড়িতে থাকতেন? হ্যাঁ হ্যাঁ, লোকে এইভাবে তাকায় থাকে। যেদিন প্রথম ঢুকছি এলাকায়, আমার সাথে কেউ কথা বলে না তেমন একটা, যারা আগে খুব ভালোবাসতো তারাও না। তো আমাদের ইব্রাহিমপুর বাজার আছে, ওই বাজারে একটা ডাক্তার আছে, চপল ডাক্তার। হ্যাঁ, চপল ডাক্তার না হঠাৎ করে আমার বলতেছে কি গো বোন, কেমন আছো তুমি, ভালো আছো? মানে ওই দিন না সত্যি কথা, মানে আমার ইচ্ছে হয়েছিল যে নতুন করে বাচ্চার যে কেউ ওকে ভালোবাসছে, মানে এত খুশি হয়েছি আমি বলার বাইরে, যে আমাকে সবাই ঘৃণা করতেছে আর উনি আমাকে যে ডাক দিছে, আমি এত খুশি হয়েছি যে বলার মতো না। এরপরে আস্তে আস্তে নিজের এলাকায় আসলাম, কে কি বললো দেখলাম না, মানুষ হাসাহাসি করতেছে, মাঝে মধ্যে ডায়েরিতে লিখতাম। এমন হয়তো আমি হাঁটতেছি, লোকটা আরেকজনের সাথে কথা বলতেছে, কথার ফাঁকে বলতেছে কিরে রবিন আয় দেখে যা 12 বেলা আইছে। আশ্চর্য হয়ে গেলাম, মানে
কি বলতেছে 12 বেটা, সে তো বহুত কথা। একটা মানুষের সাথে প্রেম করা এক ব্যাপার, আর 12 বেটার কত বড় কথা। আমি আকাশের দিকে তাকাই থাকতাম, পানিগুলো পড়তে দিতাম না, মানে আমি খুব কান্না কম করার চেষ্টা করতাম। মানে এমনও হইতো যে আমি যাদের বাড়িতে যাই পড়াশোনা করতাম, যে সেও ক্লাসমেট আমিও ক্লাসমেট, একসাথে পড়তাম, 2-3টা বাড়ি পার হইলেই তাদের বাড়ি, ওর বাড়িতে যাই পড়তাম। ওর বাড়িতে যখন 1 বছর পরে গেলাম, পাশে ওর বাড়ির আশেপাশের মেয়েরা কিন্তু আমাকে চিনে যে এটা সানজিদার বান্ধবী। ওই মেয়েটা দেখে আমাকে এমনভাবে হাসতেছে, মানে বাংলার সানি লিওন আসছে, হাসতেছে। হাসি দেখে আমার মানে আর হাঁটতে ইচ্ছে হইতেছে না। মানে যে মানুষটা আগে আসলে বলতো ভালো আছেন, কী করেন, সে এখন এমনভাবে হাসতেছে। তারপরে আমি রাস্তা দিয়ে গেলে অনেকে বলতো তোমার ফোন নাম্বারটা দেও তো। কোনো কথা নেই, বার্তা নেই, ডিরেক্ট আমি ইচ্ছে করে দিছি। কেন দিছি? কারণ ভিতরে কিছু কথা জমা থাকুক, সে কি বলতে চায় আমি দেখি। আমার আব্বার চাইতে হয়তো 5 বছরের বড়, জ্যাঠা লাগে আশপাশ এলাকার। ফোন দিছে, হ্যাঁ জ্যাঠা নাম্বার নিয়েছিলেন, কেন কি বলবেন? আসো না একদিন রাত্রে আমাদের বাসায়। আপনাদের বাসায় রাত্রে কেন, কি বলেন এগুলো? বুঝো না? কখনোই কাউরে গালাগালি করি নাই। আর ভাবতাম কি, আমি যদি নেক্সট টাইম আরও খুব ভালোভাবে চলাফেরা করি, তাহলে একটা সময় মানুষ ভাববে যে না, মেয়েটা তো আগেও দেখতাম ভালো, এখনও ভালো, তার মানে যে ঘটনাটা ঘটছে এটার জন্য ও হয়তো বা দায়ী না। কিন্তু এর মধ্যে আবার এটাও হয়েছে, খুব ইচ্ছে হয়েছে যে আমি খারাপ হয়ে যাই, মানুষের কথা সহ্য হইতেছে না। তখন মনে হইতেছে ভালো হয়েও তো আমি খারাপ শুনতেছি, তাহলে আমি খারাপ হয়েই শুনি। মাঝে মধ্যে এমন হইতো, আবার মাথা ঠান্ডা হয়ে যেত। তখন আমার ছোট মামি আমাকে একটা ব্রাক স্কুলে টিচারে নিয়ে দিল আর কি। 5 মাস করার পরে আমার বিয়ে ঠিক হইলো। ওই ঘটনার 3 বছর পরে আমার বিয়ে হয়েছে সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। ওরা এখন কথা আসতে পারে যে এত দূরে কেন বিয়ে হইলো। উনি হচ্ছে এই এলাকাতেই, আমাদের নরসিংদী ডিস্ট্রিক্টেতে আগুন মিস্ত্রির সর্দার। আমার আব্বা হচ্ছে ইট কাঁচা বানাই লেবার দিয়ে, আর উনি হচ্ছে লেবার দিয়ে এটা পুরাই। হ্যাঁ, তো আমার আব্বা ওনাকে 2-3টা কাজ নিয়ে দিছে, ভালো সূত্রে পরিচয়। হ্যাঁ, যেদিন বিয়ে হয়েছে এদিনই আমাদের এলাকার মানুষ ওর নাম্বার নিয়ে এগুলো বলছে, কিন্তু ও আমাকে এগুলো বলে নাই। কিন্তু আমার ভেতর থেকে কেন জানি মনে হইতেছে যে আমার হাজবেন্ডকে আমার এটা বলা দরকার। বিয়ের 3 দিন পরে আমি বলতেছি, আপনি আমাকে একটু সময় দিবেন, আমি আপনাকে একটু কথা বলতে চাই। বলতেছে কেমন কথা, ঘরে বলা যায় না? আমি কই না, একটু বাইরে যাইতে হইব। তখন উনি আমাকে ওনার বাড়ির পাশেই মাঠে নিয়ে গেল রাতের 10টার সময়। হ্যাঁ, তো ওইখানে যাওয়ার পরে আমি ওনাকে সব বললাম, হ্যাঁ, যে এরকম হয়েছে, পুরা এলাকার মানুষ জানে এটা সত্য, জাস্ট আমি জানি এটা মিথ্যা। তো আপনি কি মনে করেন আমি জানি না? তো এরকম হয়েছে, আপনার যদি মনে হয় যে তোমাকে নিয়ে সংসার করা যায় না, আমি কোনো কাবিনের টাকা টুকা কিছুই নেব না, কিছুই না, আমি চলে যেতে বাধ্য। কিন্তু আমি কারো উপরে বোঝা হয়ে গেলাম, সে আমাকে রাখতে চাচ্ছে না, ওরকম ভাবে থাকবো না। হ্যাঁ, তখন উনি বললো আচ্ছা ঠিক আছে, শুনছি। এগুলো কিন্তু বিয়ের দিনই আমার কানে আসছে, সবই বলছে, এমনও বলছে যে তোমাকে যদি বিদায় করে দেয় তাহলে বাড়িতে গরু জবাই করে খাওয়াইবো। এরপরে ওনার হয়তো বা মনে হয়েছে যে হ্যাঁ, সত্য বা মিথ্যা জানি না, তবে ওকে একটু যাচাই করা দরকার। তো উনি আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিছে। ফোনের মধ্যে হয়তো বা উনি রেকর্ডিং চালু করে রাখছে যে আমি গোপনে কারোর সাথে কথা টথা বলি কিনা, এই ধরনের, আর আমার চলাফেরাটা কেমন। এই 4 মাসের ভিতরে তুমি তোমার আম্মা আর বোনের সাথে বাদে কারোর সাথে কথা বলো নাই। আর তুমি যে ইন্টারমিডিয়েট পাস বা তোমাদের ভালো ফ্যামিলি, এটা আমাদের এলাকায় কখনোই এরকম গর্ব করে চলো নাই, খুব সাধারণ চলাফেরা, মানে কখনো দেখি না একটু নতুন বউ সাজুগুজু করতে, বা একেবারে ন্যাচারাল। আমি মন থেকে বিশ্বাস করি যে তুমি এটা কখনোই করো নাই। তো উনি এই ব্যাপারে কোনো দিন আমাকে একটা বাজে কথা বলে নাই, মন্তব্য করে নাই, এটা আসেই নাই কোনো দিন কথা। আমি আবার ওনাকে বলছি যে আমি একটা প্রমাণ আপনাকে দেব, শুধু যে মুখ দিয়ে বলছি তা না, কিন্তু প্রমাণটার সময় আসলে আমি আপনাকে দেব। পরে মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার 16 দিন পরে আমি বাসায় গেছি ওর সাথে। 16 দিন পর্যন্ত বাবার বাড়ি ছিলাম, 16 দিন পরে বাসায় গেছি। তখন ওরে আমি বললাম যে দেখো, আমি একদিন বলছিলাম না যে তোমাকে প্রমাণ দিব, ওই যে একটা সময় আসলেই প্রমাণ দিব, আজকে ওই সময়টা আসছে, তো তুমি বর্ষ আসতেছি। তখন আমি উজু টুজু করে আসলাম, একটা কোরআন শরীফ নিয়ে আসলাম, আর আমার মেয়ের সামনে একটা মায়ের কাছে একটা বাচ্চার চাইতে বড় তো আর কিছু হইতে পারে না, বাচ্চাটাকে কুলে নিলাম, কোরআন শরীফটা এক পাশে রাখলাম।
ওরে বললাম জানি হয়তো বা আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে কি আমার বউ এটা করছে কি না। এই যে আমার মেয়েটাকে ধরা 16 দিনের একটা বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, এই বাচ্চাটাকে ধরা, আর আমার আব্বা আর আমার আম্মা আছে। যদি আমি ওই ঘটনার সাথে জড়িত থাকি, ওইটা যদি আমি হয়ে থাকি, তাহলে যেন আমার এই বাচ্চাটা, আমার আব্বা আর আম্মা আজকের ভিতরেই যেন মারা যায়। এরপরেও যদি তোমার ভিতর থেকে সন্দেহ দূর না হয়, আমার তো আর কিছু করার নেই। ঘটনার পরিক্রমায় এটা ওনার লাইফের ঘটনা, এবং উনি আসলে কী বোঝাতে চেয়েছেন সেটার জন্য উনি এটা বললেন এবং আমরা এটা তুলে ধরছি। বাট এটা অনেকেই করেন, গ্রাম অঞ্চলে এটা প্রচলিত আছে। আমার এই গল্পগুলো আপামর জনসাধারণ যেহেতু শোনেন, সেই জায়গা থেকে আমি একটু সতর্ক করছি, এই ধরনের কসম কাটা একেবারেই নিয়ম নাই, এবং এটা এক ধরনের অপরাধ ধর্মীয়ভাবে, এবং এটাতে কিন্তু গুনাহ হয়। সো এটা করা যাবে না। কসম শুধু কাটতে হবে আল্লাহর নামে, এছাড়া কারো নামেই বা কোনো বস্তুর নামে, ইভেন কোরআন শরীফেও, কোরআন শরীফ ধরেও কসম কাটার কোনো নিয়ম নাই। জি বলেন। ঠিক আছে, আমরা একসাথে থাকতেছি, সংসার করতেছি ভালো, হঠাৎ করে দেখি ও কিসের যেন ট্যাবলেট খাইবে। হ্যাঁ, আর হঠাৎ করে দেখলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এতদিন কোনো কিছু ছিল না, হঠাৎ করে ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, তোমার কি হয়েছে, আপনার কি হয়েছে? তখন উনি বলতেছে যে আমার কিছু একটা হয়েছে, বড় একটা কিছু হয়েছে। আমি ভাবতাম এটা ইয়ার্কি মারতেছে। আচ্ছা, পরবর্তীতে একদিন যখন মানে ছোট বাচ্চা রুমে রাখা, তো আমি একা একা বের হতে পারি না। ও ভাবছে আমি বের হব না, বাহিরে বৃষ্টি আসবে, সেজন্য আমার বাহির থেকে কাপড় নেওয়ার জন্য বাইরে বের হইতেছে। আর ওই সময় ও বাথরুমে গোসল করতেছে, দরজাটা লাগাই নাই। আমি যাই দেখি যে ওর এই হাতে ঠিক এই জায়গাটায় মাংস নাই, এতটুকু গর্ত হয়ে গেছে, লাল। আমি তো অবাক, এটার জন্য আপনি মেডিসিন খাইতেছেন? আপনি তো আমারে বলেন নাই। পরে বলতেছে আজকে যেহেতু দেখেই ফেলছো, তো দেখো, হাত বের করে দেখাইতেছে, ঠিক এতটুকু গর্ত হয়ে গেছে, ভিতর থেকে মাংস চলে আসতেছে। ওর হাতটা পুরা ছিল, ছোটোবেলায় পুড়ে গেছিল। তো ওই পুরা মাংসের উপরে এভাবে চুলকানি দিতে যায়, ওই চুলকানোর জায়গাটা এরকম হয়ে যাইতেছে, ভিতর থেকে মাংস পুচে বাইরেতেছে। কিন্তু ও আমাকে দেখায় নাই, যেহেতু আমি নতুন বউ, আমি যদি চলে যাই। তারপর ওরে প্রতিদিন বলতাম যে চিকিৎসা করেন, ভালো ডাক্তার দেখান। মানে ও হচ্ছে মানে ওর আব্বা আম্মার কথা শুনতো, আর ওর আব্বা আম্মা হচ্ছে গ্রাম্য মানুষ, তো মানে ডাক্তার বিশ্বাস করতো না, বা ডাক্তারের কাছে যায় টাকা পয়সা দেওয়া এগুলো বিশ্বাস, শুধু তেল পড়া, কালি পড়া, এই পড়া সেই পড়া। নরসিংদী থেকে সাতক্ষীরায় যাইতো, ডিরেক্ট গাড়ি, মামুন গাড়ি দিয়ে যাইতো, আসা যাওয়া 2200 টাকা, শুধু গাড়ির ভাড়াই 2200। ওইখান থেকে নামার পরে যে আরও সিএনজি ভাড়াটারা, এইগুলো মিলায় 2500 টাকার উপরে তার গাড়ি ভাড়া। ওইটা খরচ করে সে একটা কালি পরা আনতে যাইতো, একটা ডাবের পানি পরা আনতে যাইতো, আর না এখানে লাগাইতো। তো আমি প্রতিদিন বলতাম, আরে কী অবস্থা, আপনি বুঝেন না, মানুষ এলাকা থেকে ঢাকায় এসে চিকিৎসা করার জন্য, আর আপনি ঢাকাটাকে ওভারকাম করে আবার সাতক্ষীরা যেতেছেন, মানে আপনি তো অবাক, আপনি তো নিজের লাইফটা নষ্ট করে ফেলতেছেন। কিন্তু ও একবার বুঝে, আবার বুঝে না, মানে ওর আম্মা যা বলে, আব্বা যা বলে তাই। তো এই করতে করতে এই যে এতটুকু থেকে ঘাটা আস্তে 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 এত বড় হয়ে যাচ্ছে, হাত পৌঁছে যেতেছে, ঘুম থেকে উঠেই দেখি 1 ইঞ্চি বেড়ে যেতেছে চারপাশ দিয়ে, পরের দিন আরো 1 ইঞ্চি, এরকম।